we are also permitting him now to take on board the retired or serving judicial officer from two neighboring states of Odisha and Jharkhand. Judges come from the different states. They will not understand the Bengali melody. 1 কোটির অনেক বেশি ভোটারের নাম বাইরে রেখেই বের হতে চলেছে ফাইনাল ভোটার লিস্ট আগামী 28শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে। আপনারা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন কত নাম বাদ যাচ্ছে। গত 2 মাসে যে কত চড়াই উতরাই আমরা দেখেছি, কত নাম বাদ যাচ্ছে এই খবর করতে গিয়ে সেটা আর নিশ্চয়ই আপনাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি 58,20,000-এর নাম প্রাথমিক ওই খসড়া ভোটার তালিকা যখন বেরিয়েছিল তখনই বাদ চলে গিয়েছিল। তারপর আমরা যেটুকু জানতে পেরেছি এই সংখ্যাটা নিয়েও আবার নির্বাচন কমিশন, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে আদৌ কত লোক শুনানিতে আসেনি। বলা হয়েছে প্রায় 7 লাখের কাছাকাছি মানুষ শুনানিতে আসেনি, অর্থাৎ 65,20,000-এর নাম এমনি বাদ চলে গেছে। এরপরে আমরা যেটুকু জানতে পেরেছি এই যে বিচারপতিরা আসছেন, জাজেরা কাজ করছেন, সেশন জাজেরা কাজ করবেন, প্রায় 60 লাখ নথি তারা চেক করবেন। যেটুকু হিসেবে পাওয়া যাচ্ছে, কমিশন যেটা অনুমান করছে, ফাইনাল নয় কিন্তু, যে 28 তারিখে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তখন এই 58 লাখ প্লাস 7 লাখ এই 65 লাখের পাশাপাশি প্রায় 50 লক্ষ মানুষের নাম এই লিস্টে থাকবে না, কারণ তাদের নথি চেক হবে না। 50 থেকে 55 লাখ অর্থাৎ প্রায় 1 কোটির উপরে আরো 10-20 লাখ লোকের নাম এই ফাইনাল ভোটার লিস্টে থাকবে না। অবিশ্বাস্য কাণ্ড একটা আগামী 28শে ফেব্রুয়ারি ঘটতে চলেছে। যদিও আমি আবার বলছি যে এটা কিন্তু ফাইনাল নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোবে 28শে ফেব্রুয়ারি, কিন্তু তারপরে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাক, নমিনেশনের সময় পেরিয়ে যাক, তারপরেও যতদিন ইচ্ছা ততদিন অবধি ইলেকশন কমিশন, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর কিন্তু আরো ফাইনাল ভোটার লিস্ট, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করতে পারবে। তারাও এবারের বিধানসভা নির্বাচনে ভোট দেবে। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যেটুকু আমার হিসেবে দাঁড়াচ্ছে 1 কোটিরও বেশি, 1,20,00,000-এর কাছাকাছি হয়তো নাম থাকবে না। তাদের অনেকের চিন্তার কোনো কারণ নেই, তাদের নাম সাপ্লিমেন্টারি যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তারপরে সেখানে থাকতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কত নাম বাদ যাবে? 58,20,000-এর নাম বাদ চলে গেছে, 7 লাখ শুনানিতে আসেনি, 65,20,000-এর নাম অফিসিয়ালি বাদ চলে যাচ্ছে আমরা প্রথমে জেনেছিলাম। তারপরে জেনেছিলাম যে প্রায় 7-7.5 লাখ নথি জাল ভুয়ো বেরিয়েছে। মানে আমরা লাস্ট যেটা হিসেব দেখেছিলাম প্রায় 73 লাখের কাছাকাছি ভোটারের নাম বাদ যাচ্ছে যখন এই সুপ্রিম কোর্টের রায় আসেনি। সুপ্রিম কোর্টের রায় আসার পর কি হলো? যারা আনম্যাপ ছিল এই 30-32 লাখ, যাদেরকে ডাকা হয়েছে প্রায় 1,25,00,000-এর কাছাকাছি, এই 1.5 কোটি ভোটারের নথি নাকি চেক হবে। পরবর্তীকালে জানা গেল প্রায় 60 লাখের উপর নথি চেক হবে। তাই যেটুকু এই বুঝতে পারছি যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে প্রায় 1,20,00,000-এর কাছাকাছি নাম কিন্তু থাকবে না। যদি তারা সবাই বাতিল এমন কিন্তু হবে না, সাপ্লিমেন্টারি যে ফাইনাল ভোটার লিস্ট আরো বেরোবে সেখানে তাদের নাম উঠবে। কিন্তু যেটুকু আমরা এখনো মনে করছি ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ যে ভোটাররা ভোট দেবে প্রায় 7,77,00,000-এর কাছাকাছি যে ভোটার ছিল তার থেকে 1 কোটি বেমালুম বাদ হয়ে যাবে, 1 কোটির বেশি ভোটার বেমালুম বাদ হয়ে যাবে। বলে তৃণমূল কেন সুপ্রিম কোর্টে ছুটছে, কেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলের পেছনে কোটি কোটি টাকা খরচা করছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তার কারণ 21-এর বিধানসভা নির্বাচনে 63টা আসন এমন ছিল যেখানে ফলাফল হয়েছিল 1 থেকে 5,000-এর মধ্যে, 1 থেকে 10,000-এর মধ্যে ফলাফল হয়েছিল প্রায় 90-93টা আসনে। ফলে তৃণমূলের পক্ষে 1 কোটি ভোটারের নাম বাদ হয়ে গেলে, যদিও তৃণমূল বলছে এখানে অনেক হিন্দু ভোট আছে, এখানে মতুয়া ভোট আছে, এখানে শরণার্থী আছে, অনেক নাম নাকি বাদ চলে গেছে, কিন্তু যে পরিমাণ ভোটারের নাম বাদ যেতে চলেছে তাতে তৃণমূল যে চোখে সর্ষে ফুল দেখছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফলে সুপ্রিম কোর্ট আবার বলে দিয়েছে যে আপাতত 28শে ফেব্রুয়ারি যে লিস্টটা বেরোবে ফাইনাল ভোটার লিস্ট, সেটা 14ই ফেব্রুয়ারি সেটার কাট অফ রাখুন। 14ই ফেব্রুয়ারি অব্দি যে নথি বেরিয়েছে, যা চেক হয়েছে সেই পর্যন্ত রাখুন। ফলে 14ই ফেব্রুয়ারি যে নথি চেক হয়েছে সেই অনুযায়ী ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। ফলে বুঝতেই পারছেন যে
ভোটার তালিকায় 1,20,00,000 কেন বলছি, আরো বেশি নাম থাকবে না এই ফাইনাল ভোটার লিস্টে, যাদের নাম হয়তো আগামী দিনে সাপ্লিমেন্টারি ফাইনাল ভোটার লিস্টে নাম আসবে। আজকে আমরা বারবার দেখাচ্ছি যে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও বিচারপতিরা আসছেন এই সমস্ত নথি চেক করতে, কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে রিপোর্ট দিয়েছে তাতে এই 60 লাখ নথি চেক করা এতটা সোজা ব্যাপার নয়, তাতে প্রচুর বিচারপতি এবং বিচারক সেশন জাজ এদিকে লাগবে। আজকে আরো একটা বড় ব্যাপার ঘটেছে। আমাদের এখানে নির্বাচনী আধিকারিক যিনি আছেন মনোজ আগরওয়াল, তিনি চাইছেন এক দফাতেই ভোট হোক, যদিও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চাইছেন না। তার কারণ এই রাজ্যের 100% বুথই নাকি স্পর্শকাতর। ভাবুন, তৃণমূলের আমলে রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে একবার ভাবুন। এই রাজ্যের 100% বুথই নাকি স্পর্শকাতর, সেটা ধরেই নির্বাচনের পথে হাঁটবে। ফলে এক দফাতে ভোট করাতে এখনো রাজি নয় নির্বাচন কমিশন। 2 দফা বা 3 দফা ম্যাক্সিমাম ভোট হতে পারে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু আমাদের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল পরিষ্কার জানিয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচন এক দফাতেই করার প্রস্তুতি চলছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনিক সমন্বয় থাকলে এক দফায় শান্তিপূর্ণ ভোট আয়োজন অসম্ভব নয়। দেশের অন্য রাজ্যে যদি এক দফাতে নির্বাচন সম্ভব হয়, তাহলে পশ্চিমবঙ্গে কেন এক দফাতে নির্বাচন হবে না, বলছেন মনোজ আগরওয়াল। কিন্তু সিদ্ধান্ত নেবেন জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা কি সিদ্ধান্ত নেন এক দফাতে নির্বাচন নাকি 2 বা ম্যাক্সিমাম 3? 3-এর বেশি হতে পারে না, 3 দফাতে নির্বাচন হবে, সেটাই এখন দেখার। বড় বিতর্কে জড়িয়েছেন মনোজ পন্থ, প্রাক্তন মুখ্য সচিব। তিনি এই যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে বৈঠকগুলো হয়েছে, সেখানে নন্দিনী যে চক্রবর্তী মুখ্য সচিব, তার সঙ্গে সঙ্গে প্রাক্তন যিনি মুখ্য সচিব মনোজ পন্থ, তিনি হাজির হয়ে গেছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে ইমিডিয়েটলি মনোজ পন্থকে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার জন্য তার বিরুদ্ধে এফআইআর হোক, তাকে গ্রেপ্তার করে জেলে পোড়া হোক। মনোজ পন্থ মুখ্য সচিব পদে নেই, তিনি কি করে ওই বৈঠকে হাজির থাকেন সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে, যদিও নবান্নের তরফ থেকে পাল্টা প্রশাসনিক সূত্র জানানো হয়েছে যে বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর অনুমোদনেই মনোজ পন্থ এই বৈঠকে উপস্থিত ছিলেন। বর্তমানে এই মনোজ পন্থ মুখ্য সচিব পদ থেকে রিটায়ার করেছেন, ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে দায়িত্বে আছেন, সেই পদমর্যাদার ভিত্তিতেই বৈঠকে যোগ দেন। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রধান সচিব, এটা কি আদৌ কোনো অফিসিয়াল পদ? তিনি কি যোগ দিতে পারেন? সুকান্ত মজুমদার প্রশ্ন তুলে দিয়েছেন। জানি না এই নিয়ে কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, বা নির্বাচন কমিশন এই জিনিসটা সুপ্রিম কোর্টে জানাবে কি না। কমিশন আজকে আবার জানিয়েছে 1,20,00,000 তথ্যে অসঙ্গতি আছে, 32 লক্ষ আনম্যাপড আছে, এদের প্রত্যেকেরই নতুন করে চেক হবে এবং বিশেষ করে প্রায় 60 লক্ষ যে নথি, সেটা এই বিচারপতিদের যে সমস্ত কমিটি রয়েছে, বিচারপতিরা আসছেন, তারা চেক করবেন। আর এই 4 দিনে যে 10 লাখ, আমি তো ম্যাক্সিমাম বলেছি, ফলে এই 50 লক্ষ আপাতত এই 28 ফেব্রুয়ারির ফাইনাল ভোটার তালিকায় বাদ হয়ে যাবেন। 1,20,25,00,000 বাদ হয়ে থাকবে, তার বেশি হতে পারে, তবু কম হবে না। তবু এতটা চিন্তার কিছু নেই, কারণ সাপ্লিমেন্টারি ফাইনাল ভোটার লিস্ট এরপরও বেরোবে। আরো একটা জিনিস জানা যাচ্ছে যে ইআরও এবং এইআরও নথিপত্র আপলোডই করেননি অনেক কিছু, এবং তাদের এই নথি আপলোড না করার জন্য প্রায় 1,14,000 ভোটারের ডকুমেন্ট জমা দেওয়া হয়নি। এদের প্রত্যেকের নাম বাদ হয়ে যেতে পারে। কেন এই ভুলটা তারা করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য, যাতে ফাইনাল ভোটার লিস্ট বেরোলে এই 1,14,000 ভোটারের নাম থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হইচই করবেন, তিনি সুপ্রিম কোর্টে যাবেন, এই সবাইকে হাজির করবেন। এই কারণেই ইআরও এবং এইআরও নাকি এই ভুলটা করছেন। যেমন এই যে একটা জায়গার নাম এসছে মুর্শিদাবাদ থেকে, 1 থেকে 95 নম্বর বুথের ভোটারদের নাকি নথি আপলোডই হয়নি। মুর্শিদাবাদের সুতির, লক্ষ্মীপুরে প্রায় 8,500 ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা। তাদের মধ্যে অনেকে কলকাতায় ছুটে এসছেন, অনেক ভোটার, তাদের দাবি প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো ইআরওরা আপলোড করেননি, ফলে তাদের নাম বাদ যেতে পারে। এমন সংকট রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে 1,14,000 যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা দিতে, ইলেকশন কমিশনের বিরোধিতা করতে এবং বিজেপির বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিতে এই 1,14,000 ভোটারের ডকুমেন্ট নাকি জমাই দেওয়া হয়নি। নির্বাচন কমিশন এই সমস্ত ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। ওদিকে আবার ফর্ম 6 নিয়ে নাকি বিশাল বড় একটা ব্লান্ডার হয়েছে, এই নিয়ে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন একজন আইনজীবী, এবং তিনি বলছেন যে ফর্ম 6 নিয়ে বিশাল একটা বড় ব্লান্ডার রয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের নজরে পড়েনি, সেটা নাকি সুপ্রিম কোর্টে তিনি তুলবেন, এবং এটাও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নাকি যাবে, এমনটাই জানা যাচ্ছে।
আইনজীবী অশ্বিনী উপাধ্যায় তিনি জানাচ্ছেন যে এই ফর্ম 6 নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। ফর্ম 6টা কি? ফর্ম 6 হচ্ছে নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির আবেদনপত্র। যে ব্যক্তি আগে ভোটার তালিকায় নাম তোলেনি, অন্য এলাকা থেকে এসে নতুন কেন্দ্রে ভোটার হতে চান, তিনি এই ফর্ম পূরণ করবেন। কিন্তু সেখানে নাকি বলা হচ্ছে যে এই আধার কার্ডই নাকি এই জন্ম সার্টিফিকেট হতে পারে। এটা একটা ঘাপলা রয়েছে। এটা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। আজকে আরো একটা খবর আছে, ছোট্ট খবর। জোট সম্পূর্ণ হয়ে গেল। কাদের জোট? সিপিএম এবং আইএসএফ এর জোট। আজকে আলিমুদ্দিনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিয়েছেন আইএসএফ চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এবার ভাঙড়ে জিততে পারবেন তো? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তারই ধর্মের কোন লোককে তৃণমূল লড়িয়ে দেবে না তো? প্রতিকুর রহমান তিনি আবার দাঁড়াবেন না তো? যাই হোক, বামফ্রন্টের সঙ্গে এই আইএসএফ এর জোট ঠিক হয়ে গেছে। কংগ্রেস একা চলবো নীতি নিয়েছে, সিট সম্পূর্ণ হয়ে গেছে। আশা করা যায় এটা বুধবার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। ফলে সেলিমের সঙ্গে যে নওশাদ সিদ্দিকী হাত মিলিয়েছেন এটা আপনারা আগেই জানেন। সিপিএম এই আইএসএফ কে পাশাপাশি হুমায়ুন কবিরের ওই জেইউএফ কেও তোলার চেষ্টা করেছিল। সিপিএম এই সমস্ত মুসলিম দলগুলোকে তোলার চেষ্টা করেছে বরাবর। এখন বাংলার মানুষ কবে এই সিপিএম এর এই চক্রান্তটা বুঝতে পারবে সেটাই এখন দেখার। কি বলবেন আপনারা? 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে এবং তারপর যে এই রাজ্যে একটা বোমা বিস্ফোরণ হবে, হইচই শুরু হয়ে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার প্রতিবেদন যারা দেখছেন তাদের বলবো শান্ত থাকুন। 28 ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তারপরেও আরো কয়েকদিন পর, সেটা ভোটের দিন ঘোষণার পরে হতে পারে, সেটা নমিনেশন পত্র ফাইল করার পরে হতে পারে, কোনো নিয়ম দিন কিন্তু বেঁধে দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে সাপ্লিমেন্টারি ফাইনাল ভোটার লিস্ট আবার বেরোবে, আপনারা ভোট দিতে পারবেন। ফলে কোন রকম প্যানিকের কোনো বিষয় নেই। সেসব দিক কত নাম বাদ যায় আমি 2 মাস ধরে বলে এসেছি, 1 কোটির কাছাকাছি, 1 কোটির বেশি যদি ভুয়ো ভোটারের নাম বাদ না যায় তাহলে জানতে হবে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হলো না। 1 কোটির কাছাকাছি পৌঁছচ্ছে, এখন অবধি এই আশাটা রয়েছে যে 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। তৃণমূল এই কারণে যথেষ্ট উদ্বিগ্ন। তারা বুঝে গেছে চুরি করে আর জেতা যাবে না। যদি ভোটের দিন বিরোধী রাজনৈতিক দল বিজেপি নিজেরা ঠিকঠাক ভোটের ম্যানেজমেন্টটা করতে পারে, এবং তার চেয়েও বড় কথা কাউন্টিং এর দিন যদি বিজেপির কর্মী সমর্থকরা কাউন্টিং বুথ সামলাতে পারে, তাহলে এই রাজ্যে যে পরিবর্তন আসছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, যেটা অত্যন্ত দরকার। এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজ দলটা, এবং বিশেষ করে এই তোষণবাজের দলটা, এবং আরো বিশেষ করে জঙ্গি উগ্রপন্থীদের আশ্রয় দেওয়ার দলটা, দেখেছেন তো মালদার লোক ধরা পড়েছে কলকাতা থেকে জঙ্গি হিসাবে, পাকিস্তানের জঙ্গি হিসেবে ধরা পড়েছে। তার বাড়ির লোক বলছে আমার পুরো পরিবার তো তৃণমূল করে, এখন জঙ্গিরাই তৃণমূল করছে। এই দলটাকে হারাতে না পারলে শুধু পশ্চিমবঙ্গ বা আমাদের ভবিষ্যৎ বিপদে তা নয়, গোটা দেশ বিপদে পড়ে গেছে। যত তাড়াতাড়ি বুঝতে পারবেন এই অপদার্থ অযোগ্য চোর দুর্নীতিবাজ চিটিংবাজ তোষণবাজ জঙ্গিদের আশ্রয়কারী দলটাকে হারাতে পারবেন, তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনায়, এই রাজ্যে হোক, নির্বাচন কমিশনে হোক, বা দিল্লিতে সুপ্রিম কোর্টে হোক, এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।